আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এটু পরিবারে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় পার করতেছো। তো আজকে আমি তোমাদের সরল সমীকরণটা শুরু করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাস করবা এবং ভালোভাবে পড়াশোনা বুঝে নিবা। তো আজকে আমরা শিখবো সরল সমীকরণ। কি শিখবো? সরল সমীকরণ, তাই না? তো দেখো, তোমাদের সরল সমীকরণ আজকে কি শিখবো আমরা? সরল সমীকরণ। সরল সমীকরণ এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা অঙ্ক শুরু করব 7.1। ঠিক আছে, 7.1 আজকে আমরা শুরু করব। সরল সমীকরণ বলতে কি বোঝায়? আমরা সরল জানার আগে আগে একটু বুঝে নেই যে সমীকরণটা কি, তাই না? এটা একটু আমরা জেনে নিই। চলো, সমীকরণ 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 কি? গণিতের যে বাক্যে গণিতের যে বাক্যে বাক্য বাক্য প্রতীক চিহ্ন প্রতীক চিহ্ন প্রতীক চিহ্ন সমান চিহ্ন সমান চিহ্ন ও প্রক্রিয়া চিহ্ন। কি চিহ্ন? প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন নিয়ে গঠিত তাকে সমীকরণ বলে। তাকে কি বলে? তাকে সমীকরণ বলে। দেখো, আমি বুঝাইতেছি। সমীকরণ বলে। একটু খেয়াল করো সবাই। গণিতের যে বাক্য প্রতীক চিহ্ন, সমান চিহ্ন ও প্রক্রিয়া চিহ্ন দ্বারা কি হয়? গঠিত হয়, তাকে বলা হয় কি? সমীকরণ। তাকে কি বলা হয়? সমীকরণ। ধরো 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 এখানে আছে 2x + 3 = 7। তো দেখো, এখানে কিন্তু একটু যদি খেয়াল করো, এখানে কিন্তু এক্সটা কি? চলক। এখানে এক্সটা কি ভাইয়ারা? এক্সটা হলো চলক। এই দেখো, এটাকে বলা হয় প্রতীক চিহ্ন। এটাকে কি বলা হয়? প্রক্রিয়া চিহ্ন। এক্সটা কি? চলক। ঠিক আছে। আর এই যে প্লাসটা আছে, এটাকে বলা হয় কি? প্রক্রিয়া চিহ্ন। এটাকে কি বলা হয়? প্রক্রিয়া চিহ্ন। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে একটু লিখতে একটু মিস্টেক হয়েছে। সেটা হলো, এই যে প্রতীক চিহ্নটা আছে, এটা প্রতীক হবে না, এটা হবে তোমার এই যে গণিতের যে বাক্য সমান চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন ও চলক নিয়ে গঠিত হয়। ও কি? চলক নিয়ে গঠিত হয়। ঠিক আছে, চলক নিয়ে গঠিত হয়। কি নিয়ে গঠিত হয়? চলক নিয়ে গঠিত হয়। আচ্ছা, তো এক্সটা কি? এক্সটা হলো চলক। আর এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। এগুলাকে কি বলা হয়? প্রক্রিয়া চিহ্ন। সমান চিহ্ন তো চিহ্নই তোমরা। এটা হলো আমাদের কি? সমান চিহ্ন। এটা কি? এটা হলো আমাদের সমান চিহ্ন। তো এই যে এই চিহ্নর সমন্বয়ে গঠিত বাক্যকে বলা হয় সমীকরণ। এই চিহ্নর সমন্বয়ে গঠিত বাক্যকে কি বলা হয়? সমীকরণ। আমি আবার একটু বুঝাই। চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্নর সমন্বয়ে যে বাক্যটা গঠিত হয় তাকে বলা হয় কি? সমীকরণ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার, চলকটা কি? চলক হলো একটা অজ্ঞাত রাশি। চলক কি? অজ্ঞাত রাশি, যার মান আমরা জানি না বা যার মান আমরা ধরে নেই। ঠিক আছে, চলককে বলা হয় তোমার অজ্ঞাত রাশি। তোমরা এটাকে একটা কোটার সাথে তুলনা করতে পারো, যেখানে আমরা কিছু ভ্যালু জমা রাখতে পারি। মানে কোনো কিছুর মান কি রাখতে পারি? জমা রাখতে পারি। কোটার ভিতর কি করি আমরা? বিভিন্ন ধরনের লবণ, মরিচ, খাবার সংগ্রহ করে থাকি না? ঠিক এইভাবে এই চলক গুলাতেও আমরা কি করে থাকি? চলক গুলাতেও আমরা বিভিন্ন ধরনের মান সংরক্ষণ করে থাকি। এবং এই চলকটা
তোমাদের অজ্ঞাত থাকে। ফর এক্সাম্পল, তোমরা এই রাশিটা কিন্তু এক বাক্যে বলে দিতে পারবা না যে এখানে এক্স এর মানটা কত, এখানে এক্স এর মানটা কত, তাই না? তো এটা কিন্তু আমাদের অজ্ঞাত আছে, মানে গোপন আছে, সেই জন্য এক্সটাকে বলা হয় অজ্ঞাত রাশি। চলক বলতে কি বোঝায়? অজ্ঞাত রাশি। তো তোমাদের এখানে কি বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু জানাও। তো সবাই বুঝেছো তাই না? কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো চলো আমরা এখন পরবর্তীতে অঙ্কে চলে যাই। তো এই অধ্যায়ে তোমাদের একটা কথা বলি, এখানে আমাদের কিছু বিধি আছে, যেগুলা বিধিকে আমরা একটা করে অঙ্ক করব এবং জানবো, ঠিক আছে? বিধি আছে মানে কিছু নিয়ম আছে যেগুলো আমরা অঙ্কর পাশাপাশি জেনে নেব। ওকে, তো চলো আমরা এখন আমাদের বই থেকে অঙ্কগুলা নিয়ে আসি। আচ্ছা, এই হলো আমাদের অঙ্ক। তো আমরা আগে 1 থেকে 8 পর্যন্ত কিছু করাবো। 7.1 এর 1 নাম্বার অঙ্কটা দেখো। 1 নাম্বারটা কি বলছে? আচ্ছা, আমরা সমীকরণ তো জানলাম তাই না? তো একটা জিনিস বলতে একটু ভুলে গেছি তোমাদের, সরল সমীকরণ বলতে কি বোঝায়? সরল সমীকরণ, আমরা সমীকরণ জানলাম জানা তাই না? তো দেখো, সরল সমীকরণ বলতে বোঝায় হলো যে যে চলকের যদি যে চলক এক ঘাত বিশিষ্ট, কোন সমীকরণের চলক যদি এক ঘাত বিশিষ্ট হয় তাহলে তাকে সরল সমীকরণ বলে। যদি কোনো সমীকরণের চলক এক ঘাত বিশিষ্ট হয় তাহলে তাকে কি বলা হয়? সরল সমীকরণ। অর্থাৎ ধরো এই যে 2x প্লাস 3 ইকাল টু আমাদের আছে তোমার 3, ঠিক আছে? তো আমি এখানে এটাকে 2x ইকাল টু লিখতে পারি 3 মাইনাস 3, বা 2x ইকাল টু লিখতে পারি এখন কি 0, এবং আরো লিখতে পারি x ইকাল টু 2 ডিভাইড বাই 0 ডিভাইড বাই কি 2, 0/2, তাই না? তাহলে আমাদের উত্তর কত হবে? 0। আচ্ছা, এই যে এক্সটা আছে এটা হলো সমীকরণের চলক, ঠিক না? এটা কি সমীকরণের চলক? দেখো তো এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? এটা কিন্তু এই সমীকরণের কিন্তু ঘাত আছে মাত্র একটি। ঘাত মানে কি? তার গুণিতক, ঠিক আছে? তার কি গুণিতক। ওকে, তো গুণিতক দেখো, এই যে এক্স এর উপরে ঘাত আছে কয়টা? মাত্র একটা। তার মানে এখানে এক্স আছে জাস্ট একটা, ঠিক আছে? যদি ঘাত থাকতো দুইটা তাহলে সেটা কি হতো? দ্বিঘাত। ঘাত বলতে বোঝায় পাওয়ার। কি বোঝায়? পাওয়ার। এক্স স্কোয়ার, এক্স কিউব, এগুলা কি তাদের পাওয়ার বা ঘাত, ঠিক আছে? তো এই যে যদি কোনো সমীকরণের চলক একটি মাত্র ঘাতের হয় বা একটি মাত্র পাওয়ার থাকে তাহলে তাকে সরল সমীকরণ বলে। তাহলে তাকে কি বলে? সরল সমীকরণ বলা। আবারও বলতেছি, যদি কোনো সমীকরণের চলকের একটি মাত্র ঘাত থাকে বা পাওয়ার থাকে তাহলে তাকে বলা হয় সরল সমীকরণ। যদি কোনো সমীকরণের ঘাতের একটি মাত্র পাওয়ার থাকে বা ঘাত থাকে চলকের তাহলে তাকে বলা হয় কি? সরল সমীকরণ। তোমরা সরল সমীকরণটা বুঝতে পেরেছো? দেখো, তাহলে আমরা বুঝলাম সরল সমীকরণ বলতে বোঝায় যে সমীকরণের চলকের একটি মাত্র ঘাত থাকবে বা একটি মাত্র পাওয়ার থাকবে তাকে বলা হয় কি? সরল সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখো 1 নাম্বারটা কি আছে? আমরা সরল জানলাম, সমীকরণও জানলাম, এখন আমরা কি করব? সরল সমীকরণে রূপান্তর করব আমাদের রাশিগুলাকে, মানে ছোট করব, সহজ করব, ঠিক আছে? তো আমাদের 1 নাম্বারটা কি আছে দেখো, 4x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 7। এটা হলো আমাদের প্রথম সমীকরণ, ঠিক আছে? এটা আমাদের কি? প্রথম সমীকরণ। তাহলে দেখো আমাদের এটাকে বলছে সমাধান করো। তোমরা মনে রাখবা, যদি কোনো রাশির মাঝখানে সমান চিহ্ন হয় তাহলে পরবর্তীতে যে আর সেখানে সমান চিহ্ন হয় না, সেখানে আমাদের বা দিতে হয়, তাই না? আমরা বা এর পরিবর্তে এরকম এই চিহ্নটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে? 4x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 7। তাহলে তোমরা একটা কাজ করবা, সেটা হলো সবসময় চেষ্টা করবা এক্স এর যে চলকগুলো আছে, সেগুলোকে একত্রে করতে। এক্স এর যে চলকগুলা থাকে সেগুলা কি করতে? একত্রে করতে। মানে হইলো যে আমাদের এই যে এক্স এর পদটা আছে এবং এখানে কি আছে? এক্স এর পদ আছে। এই যে পদগুলা একই রকম হয় সেগুলোকে আমরা কি করব? একসাথে করে নিব। একসাথে করে নিব। তাহলে দেখো আমাদের এখানে কি আছে? 4x আছে, তাই না? 4x আছে। তাহলে এখানে আছে 2x, এই পাশে আমরা নিয়ে আসতে পারি না? মনে রাখবা
কোনো পদকে তার চিহ্ন সহ যদি অন্য পাশে নিয়ে যাওয়া হয় তাহলে তাকে বলা হয় পক্ষান্তর। তাহলে তাকে কি বলা হয়? পক্ষান্তর। কোনো পদকে শুধু ওই পদটাকে যদি একটি রাশির যদি একটি পদকে বিপরীত পাশে নিয়ে যাওয়া হয় তাহলে তাকে বলা হয় হলো কি বলা হয়? পক্ষান্তর বিধি। কি বলা হয়? পক্ষান্তর বিধি। ঠিক আছে, তাহলে এখানে আছে 2x, তো এই পাশে নিয়ে আসলে কি হয়? -2x। এখানে আছে আমাদের কি 7, তো এখানে কি আছে 1, তো যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? -1। আমরা জানি যে এক পাশ থেকে কোনো পদ অন্য পাশে নিয়ে গেলে তার কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। তার কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। এটা আমরা কি করলাম? তোমরা পাশে লিখে নিবা যে পক্ষান্তর বিধি। কি লিখবা? পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি। ঠিক আছে, পাশে এরকম ভাবে লিখে নিবা। তো তোমরা কি পক্ষান্তর বিধিটা বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পেরেছো আশা করি, যেহেতু কারো কোনো সমস্যা নেই। তো দেখো, আমরা এখানে কি করলাম? আমরা এখানে পক্ষান্তর করলাম, আর পক্ষান্তর করলে চিহ্নের কি হয়? পরিবর্তন হয়। চিহ্নের কি হয়? পরিবর্তন হয়। মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে কি হবে? গুণ হবে। কথাটা মনে রাখবা। তো যাই হোক, দেখো তাহলে 4x থেকে 2x বাদ দিয়ে কত থাকে? 2x। আর এখানে 7-এর ভিতর থেকে 1 বাদ দিলে কত থাকে? 6। তাহলে x এর সাথে 2 কি আছে? গুণরত অবস্থায় আছে, তো ওই পাশে যে কি হবে? ভাগ হবে। তার মানে x = 6/2 = কত হবে? 3। এটাই आंसर। তো এখানে আমরা কি করলাম? আবার পক্ষান্তর বিধি দিলাম। পক্ষান্তর বিধি। খুবই সোজা অঙ্ক তোমাদের এই সরল সমীকরণ, কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হলো তোমাদের সামনে যখন অন্যান্য অঙ্কগুলো আসবে তখন সেখানে অনেক অজ্ঞাত রাশি থাকে যেগুলার ক্যালকুলেশনের জন্য আমাদের এর ক্যালকুলেশন গুলা জানা খুবই দরকার। ঠিক আছে, মানে কিভাবে আমরা আর গুণন করি, পক্ষান্তর করি, প্রতিসাম্য বিধি কি, এগুলা ভালো নলেজ থাকলে তোমাদের ক্যালকুলেশন খুবই সোজা হবে। তোমাদের ক্যালকুলেশন কি হবে? খুবই সোজা হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই অঙ্কে। কারো কি এই অঙ্কে কোনো সমস্যা আছে? আচ্ছা, তো আমাদের এটা গেল, তাই না? 1 নাম্বার গেল। এখন দেখো 2 নাম্বার কিন্তু তোমরা পারবা, তাই না? 2 পারবা। 2 নাম্বার হোমওয়ার্ক থাকলো, আমি হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের। তো 2, 3, 4, 5, 6 এটা তোমাদের কি থাকলো? হোমওয়ার্ক থাকলো। আমি 8 নাম্বারটা করাই। ঠিক আছে, x/2 + 1 = কি? 3। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের কি করা লাগবে? দেখো, তোমরা যদি একটু দেখো, এখানে কিন্তু আমরা সরাসরি লসাগু করে দিতে পারি, তাই না? এখানে আমরা সরাসরি কি করে দিতে পারি? লসাগু করে দিই। চলো, যেহেতু তোমাদের একটা কাজ করতে পারো, তোমরা যখন অঙ্ক করবা এখানে চাইলে ওই পাশের পক্ষান্তর করতে পারো, কিন্তু সহজ হয় যদি রাশিটার যেখানে আছে সেই কাজটা একসাথে করে দাও। সেই কাজটা কি করে দাও? একসাথে করে দাও। ঠিক আছে, মানে হলো এই যে রাশিটা আছে এখানে কিন্তু তুমি চাইলে এর কাজটা আগেই করে দিতে পারো। এর কাজটা কি করে দিতে পারো? আগেই করে দিতে পারো। তাহলে তোমাদের যেটা হবে যে অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে। অঙ্কটা কি হয়ে যাবে? অনেকটা সহজ হয়ে যাবে। তো যদি দেখো তোমাদের এরকম রাশির একটা পক্ষ আমি আগেই ক্যালকুলেশন করতে পারি, তাহলে তুমি সেটা তখনই করে দিবা। তো চলো আমরা করে দিই। তার মানে এখানে যদি লসাগু নাও কি হবে? 2। তো 2 এর লসাগু নিলে এখানে কি হলো? x + 2 হচ্ছে 2, তাই না? আমরা জানি লসাগু নিলে এই যে হরটা আছে সেটা দ্বারা আমাদের লসাগুকে কি করব? ভাগ করব। ভাগ করলে আমাদের যে ফলটা আসে সেটা দ্বারা আমরা আবার লবকে কি করব? লবকে গুণন করে দেব। হর দ্বারা ভাগ করব, ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটা দ্বারা লবকে কি করে দেব? গুণ করে দেব। তো আমরা তাই করছি, 2 দ্বারা 2 কে ভাগ করলে কি হয়? 1 হয়। 1 দ্বারা x এ কি করছি? আমরা গুণন করে দিচ্ছি, তাহলে কি হয়? x হয়। আর এখানে যেহেতু এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, তো 1 দ্বারা যদি 2 কে ভাগ করো তাহলে কি হবে? 2 হবে। তার মানে আমরা 2 দ্বারা আবার 1 কে যদি গুণন করে দেই তাহলে 2 হয়। এখন ইকুয়াল টু এখানে কি লিখলাম? 3 লিখলাম। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই যে লব দ্বারা হরকে গুণন করতে পারি এবং হর দ্বারা লবকে গুণন করতে পারি। লব দ্বারা হরকে গুণন করতে পারি এবং হর দ্বারা কি করতে পারি? লবকে গুণন করতে পারি। এটাকে কি বলা হয়? আর গুণ বিধি। এটাকে কি বলা হয়? আর গুণ বিধি। ঠিক আছে, তো চলো আমরা গুণন করে দেই। দেখো এখানে x + 2, এই যে এর নিচে কিছু নাই মানে কি? এর নিচে কিন্তু কিছু নাই মানে 1 আছে, তো 1 দ্বারা যদি গুণন দাও কি হয়? x + 2 হয়।
আর 2 দ্বারা যদি 3 কে গুণন দাও কি হয় 6 হয়। এখানে আমরা লিখবো আর গুণন বিধি। আর গুণন বিধি কি জানো? এটা একটু আমি বুঝাইয়া দিই। আর গুণ বিধি, আর গুণন বিধি মানে হলো আড়াআড়ি যে গুণ করা হয় তাকে বলা হয় কি আর গুণ বিধি। আড়াআড়ি যে গুণ করা হয় তাকে বলা হয় কি আর গুণ বিধি। ঠিক আছে, আড়াআড়ি যে গুণ করা হয় তাকে কি বলা হয় আর গুণ বিধি। অর্থাৎ ধরো তোমাদের এরকম একটা ভগ্নাংশ আছে যে x ডিভাইড বাই 2 ইকুয়াল টু 3 ডিভাইড বাই 4। তাহলে এখানে তোমরা এই যে লব আছে এই লবটা দ্বারা ডান পক্ষের হরকে গুণ করবা, আর বাম পক্ষের হর দ্বারা ডান পক্ষের লবকে গুণ করবা। এটাকে বলা হয় কি আর গুণ বিধি। এটাকে কি বলা হয় আর গুণ বিধি। তাহলে দেখো এখানে +2 আছে, তো ওই পাশে যে কি হবে -2, তার মানে 6 - 2। এটা আমরা কি করলাম পক্ষান্তর করলাম। এটা আমরা কি করলাম পক্ষান্তর করলাম, পক্ষান্তর বিধি। এগুলা লিখে দিবা যদি তোমাদের ক নাম্বার কোশ্চেন হিসাবে থাকে, ঠিক আছে, তাহলে স্যার খুশি হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকলো x ইকুয়াল টু 6 এর ভিতর থেকে 2 বাদ দিয়ে কত থাকে 4। তো এটা আমাদের আনসার। তো তোমরা বলো এখানে তোমরা আর গুণন বিধিটা কি বুঝতে পেরেছো? একটু জানাও। আচ্ছা 8 নাম্বার না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাইতেছি। দেখো খেয়াল করো 8 নাম্বারটা দেখো কি করছি আমি, একটু খেয়াল করো সবাই ভাইয়ারা। দেখো x ডিভাইড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু আছে 3, তাই না? তো তোমরা যখন কোনো রাশির সরল করবা, কি করবা সরল করবা, চেষ্টা করবা তার যে বাম পক্ষের যে কাজ আছে সেটা আমরা আগেই করে ফেলতে, সেটা আমরা কি আগেই করে ফেলতে। অর্থাৎ এখানে আমরা কিন্তু রাশিটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভগ্নাংশ রাশি আছে এবং আরেকটা আছে 1। তাহলে এটাকে কিন্তু আমরা সহজে কি করতে পারি লসাগু করতে পারি, তাই না? 2 আছে এবং 1 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, তো 2 আর 1 এর লসাগু কি হবে 2 হবে। তো আমরা 2 বের করছি। আচ্ছা এটার কাজ আগে করার অর্থ হলো এই অঙ্কটা তখন তোমাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে, বেশি কঠিন হবে না। সেজন্য আমরা আগে ক্যালকুলেশন করে নেব। তাহলে দেখো এখানে আমরা এখানে 2 ছিল, এখানে কি করলাম লসাগু করে নিলাম, তাহলে 2 হলো। এখন আমরা জানি লসাগু নির্ণয় করার পরে আমাদের যে কাজটা থাকে সেটা কি থাকে উপরের যে হরটা থাকে, এই যে হর, এই হরটা দ্বারা আমরা এই হরটাকে কি করব প্রাপ্ত লসাগুকে কি করব ভাগ করব। তো ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কি হয় 1 হয়। 1 দ্বারা আবার উপরের লবকে কি করব গুণ করব। এই যে এই লবটাকে গুণ করলাম, তাহলে 1 আর x গুণন করলে কি হয় x হয়, তাই না? তো আমরা x দিলাম। 1 এর নিচে কিছু নাই মানে কি আছে মনে মনে 1 আছে। তো 1 দ্বারা যখন তুমি 2 কে ভাগ করবা তখন কি হবে 2 হবে। তো 2 দ্বারা আবার উপরেরটাকে আমাদের কি করতে হবে গুণন করতে হবে। তাহলে 2 আমরা গুণন করে দিলাম, তাহলে কি হলো x + 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি হয় 3, তাই না? আমাদের 3 যেমন আছে তেমন। তারপরে আমরা কি করছি দেখো আর গুণন করছি। আর গুণন মানে কি পাশাপাশি ক্রস গুণন করা, পাশাপাশি কি করা ক্রস গুণন করা। অর্থাৎ যেটা আমি বুঝাইলাম দেখো এই যে আর গুণন, যদি তোমাদের এরকম বাম পক্ষে 2টা ভগ্ন অংশের মতন রাশি থাকে এরকম, তাহলে তোমরা কি করবা ধরো এরকম আছে, বাম পক্ষের লবকে দ্বারা ডান পক্ষের হরকে গুণন করবা, বাম পক্ষের লবকে দ্বারা ডান পক্ষের হরকে গুণন করবা, আর বাম পক্ষের হরকে দ্বারা ডান পক্ষের লবকে গুণন করবা। এটাকে বলা হয় কি আর গুণন, মানে আড়াআড়ি গুণন, ঠিক আছে, আড়াআড়ি গুণন। ওকে আচ্ছা, তো x + 2 ইকুয়াল টু কি হয় 6। এখন x ইকুয়াল টু কি আছে 6 - 2, তার মানে কত হবে আমরা কি করলাম এই যে আর গুণন করার পরে আমাদের x + 2 দ্বারা গুণন দিলাম, 3 নিচে কিছু নাই মানে কি 1 আছে। তো 1 দ্বারা তুমি যে রাশিটাকেই গুণন দাও তার মানে কিন্তু তাই থাকে, তাই না? তাহলে আমরা গুণন দিয়ে দিছি, তাহলে আমাদের কি থাকছে x + 2 থাকছে। আর 2 দ্বারা 3 কে গুণন দিলে কি হয় 6 হয়। এখন দেখো এখানে 2 কি আছে, এখানে 2টা কি আছে প্লাস আছে। তো আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে পক্ষান্তর বিধি হবে। তার মানে কি পক্ষান্তর বিধি মানে কি যে প্লাস থাকলে ডান পক্ষে নিয়ে গেলে কি হবে মাইনাস হবে। তো মাইনাস হলো, এখন 6 এর থেকে 2 বাদ দিয়ে কত হয় 4 হয়। বুঝতে পেরেছো সবাই? 7 নম্বর কি আছে দেখছো x ডিভাইড বাই 4 ইকুয়াল টু কি 1 ডিভাইড বাই 3। এটা জাস্ট আর গুণন করে দিবা, মানে এই লবটা দ্বারা ডান পক্ষের হরকে গুণন করবা এবং এই হরটাকে দ্বারা ডান পক্ষের লবকে গুণন করে দিবা। অর্থাৎ এখানে এরকম হবে যে x দ্বারা 3 কে গুণন দিলে কি হবে 3x, তাই না? এরকম আমি আরেকটু ভেঙে করাই তাহলে যারা বুঝো না তারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো x দ্বারা যদি 3 কে তুমি গুণন দাও x গুণন 3 ইকুয়াল টু 1 দ্বারা যদি তুমি 4 কে গুণন দাও 1 * 4, এটা আমরা কি করলাম আর গুণন করলাম।
পাশে একটু লিখে নিও তোমরা, আর গুণন বিধি, আর গুণ বিধি, ঠিক আছে, লিখে নিও আর গুণ বিধি। তো করলা, তাহলে আমাদের কি হবে, x ইন্টু 3 গুণন দিলে কি হয় 3x, আর এখানে 4 এর সাথে যদি 1 গুণন দাও কি হবে, 4ই হবে। তাহলে এখানে x এর সাথে 3 কি আছে, ভাগ গুণ আছে, তো ওই পাশে যে কি হবে, ভাগ হবে, তার মানে 4 ডিভাইড বাই 3, এটাই आंसर। ঠিক আছে, 6 নাম্বারটা কি আছে, 13z মাইনাস 5, মাইনাস কি, মাইনাস 5 ইকুয়াল টু আমাদের আছে কি 3 মাইনাস 2z। আচ্ছা, তো দেখো এই হলো আমাদের অঙ্ক, তাই না, এটাই তো। তাহলে তোমরা যখনই দেখবা যে এখানে আমাদের দুইটা চলক আছে, মানে দুইটা চলক না, মানে একটা চলক আছে z আর z, ঠিক না, তো তোমরা একই চলকগুলোকে একসাথে করে নিবা, একই চলকগুলোকে কি করে নিবা, একসাথে করে নিবা, মানে সদৃশ্য পথ। এগুলা কি সদৃশ্য না, যেগুলো একই রকম দেখা যায় সেগুলোকে কি বলা হয়, সদৃশ্য পথ। তো এগুলাকে তোমরা একসাথে করে নিবা। তো চলো করে নেই। 13z আছে, 13z, তো এই পাশে আছে মাইনাস 2z, তো বাম পাশে নিয়ে আসলে কি হবে বলো তো, পক্ষান্তর করব আমরা, পক্ষান্তর করলে কি হবে, মাইনাস আছে হবে হলো প্লাস 2z, আর এখানে কি হবে 3, এখানে 3 আছে এবং এখানে আছে কি -5, তো এই পাশে যে কি হবে +5। এটা আমরা কি করলাম, পক্ষান্তর করে নিলাম, কি করে নিলাম, পক্ষান্তর বিধি করে নিলাম, পক্ষান্তর বিধি, ঠিক আছে, পক্ষান্তর বিধি করে নিলাম। এখন দেখো 13 আর 2 যদি যোগ করো কত হবে 15, কত হবে 15z, তাই না, আর 3 আর 5 যোগ করলে কত হবে 8, ঠিক আছে। আচ্ছা 8 হলো। এখন দেখো z এখানে কি রত অবস্থায় আছে, গুণন আছে, এখানে কি আছে, গুণন আছে, তাই না, তো কি আছে, গুণন আছে। তাহলে আমাদের গুণন থাকলে ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে না, ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে, ঠিক আছে। তো 8 ডিভাইড বাই 15। এখন দেখো এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করা যায় না, তার মানে এটা আমাদের অ্যান্সার, খুবই সোজা, একদম সোজা অঙ্ক। তাহলে সবাই কি বুঝতে পেরেছো, এটা সবাই কি বুঝেছো? ওকে, ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। তো আমরা 8 পর্যন্ত অঙ্কগুলা দেখলাম, এখন তার পরবর্তী যে অঙ্ক আছে সেটা দেখি, চলো। এই যে নিচের অঙ্কগুলা কিন্তু একটু ক্যালকুলেশন একটু জটিল আছে, বুঝছো, তো মাথা ঠান্ডা রেখে অঙ্ক করবা যখন তোমরা খাতায় করবা, কারণ একটু অঙ্ক ভুল হইলেই আমাদের টোটাল অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই যখনই তোমরা অঙ্ক করবা তখন খুবই সাবধানের সাথে অঙ্ক করবা, ঠিক আছে। তো দেখো আমরা 9 নাম্বার থেকে যাই, চলো 9 নাম্বার অঙ্কটা থেকে আমরা করি। 9 নাম্বার করি, x ডিভাইড বাই 3 প্লাস 5 ইকুয়াল টু আমাদের আছে কি x ডিভাইড বাই 2 প্লাস 7, প্লাস কি 7। আচ্ছা, তো এখানে আমি তোমাদের আগেই বলে দিছিলাম, এর আগে যে অঙ্কটা করাইলাম, যে যদি তোমরা দেখো যে আমাদের সমীকরণের কাজটা আমরা পরবর্তী লাইনে করতে পারবো, তাহলে আমরা পরবর্তী লাইনেই সেই সমীকরণটার কাজটা মানে ক্যালকুলেশনটা করে নেব আমরা। এতে আমরা কি হবে, আমাদের অঙ্কটা করতে সোজা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এখানে কিন্তু চাইলে আমরা পক্ষান্তরও করতে পারি, এক্স এর চলকগুলাকে একসাথেও করতে পারি, কিন্তু তোমরা চেষ্টা করবা যদি আমাদের প্রথম লাইনেই পক্ষান্তর বাদে ক্যালকুলেশন করা যায়, মানে কিছু আমাদের চেঞ্জ না করে ক্যালকুলেশন করা যায়, পরিবর্তন না করে ক্যালকুলেশন করা যায়, তাহলে আমরা ক্যালকুলেশন করে নেব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি আছে এখানে, এক্স ডিভাইড বাই আছে কি 3, এক্স ডিভাইড বাই কি আছে 3, আমি এখানে একবারে করে দেই, ঠিক আছে, বেশি বড় না করি। তো এখানে আমাদের 3 আছে আর এখানে কিছু নাই মানে কি আছে, 5 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, 5 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, লসাগু করতে পারি। তাহলে এখানে লসাগু কি হবে, 3 হবে, তাই না। তো 3 হইলো, এখন 3 দ্বারা যদি 3 কে ভাগ দাও কত হবে 1, তার মানে x, এখানে কি হবে 3 5 কত হয় 15, এবং এখানে আমরা কি করলাম, আমরা সরাসরি লসাগু করে দিলাম, আমরা সরাসরি কি করে দিলাম, লসাগু করে দিলাম। তাহলে এখানেও 2 লসাগু হয়, লসাগু করো, তাহলে কি হয় x প্লাস 14, x প্লাস কি 14। তো এখন দেখো
আমাদের কিন্তু এখানে আর কোনো ক্যালকুলেশন হয় না, তাই না? তাহলে এখন আমরা কি করব, আর গুণন করে দেব। কি করে দিব? আর গুণন করে দেব। তো আর গুণন করো মানে বাম পক্ষের লবটা দ্বারা ডান পক্ষের হরকে গুণন করবা, এবং বাম পক্ষের হরকে দ্বারা ডান পক্ষের লবকে কি করবা, ডান পক্ষের লবকে গুণন করে দিবা। ঠিক আছে, বাম পক্ষের লবকে দ্বারা ডান পক্ষের হরকে গুণন করবা, আর বাম পক্ষের হর দ্বারা ডান পক্ষের লবকে কি করবা, গুণন করবা। তো গুণন করো, 3 গুণন কি হয়, এই যে সরি 2 আছে এখানে, তাই না? তো 2 দিই, 2 গুণন কি হয়, এক্স প্লাস 15। ওকে, এটা আমরা কি করলাম, গুণন করে দিলাম। এই যে এক্স প্লাস 15 কে 2 দ্বারা গুণন করে দিলাম, আর গুণন করতেছি, এখানে কি গুণন করতেছি, আর গুণন করতেছি, এবং 3 দ্বারা এক্স প্লাস 14 কে গুণন করে দিলাম, আর গুণন করে দিই, আর গুণ বিধি, আর গুণ বিধি, আর গুণ বিধি। এখানে কি করে দিলাম আমরা, আড়াআড়ি গুণন করে দিলাম। ভালো করে খেয়াল করো, বাম পক্ষের লবকে দ্বারা ডান পক্ষের হরকে গুণন, এবং বাম পক্ষের হরকে দ্বারা ডান পক্ষের লবকে গুণন করে দিলাম, গুণন করে দিলাম। এখন তোমরা কি করবা, ক্যালকুলেশন করো। এই 2 দ্বারা যদি গুণন দাও কি হয়, 2x প্লাস কত হয় 30, ইকুয়াল টু কত হয় 3x প্লাস কত হয় 42। ঠিক আছে, তাহলে এখন দেখো এখন কি করা যায়। এখন এখানে আছে হলো আমাদের 2x প্লাস 30, আর এখানে আছে 3x প্লাস 42। আচ্ছা আমাকে বলো তো, বাম পক্ষের চলক বড় নাকি ডান পক্ষের চলক বড়, কোনটা বড় আমাকে একটু জানাও। বাম পক্ষের চলক বড় নাকি ডান পক্ষের চলক বড়, বলো। সাবাস, 3x। তো তোমরা এখানে একটা কাজ করবা, যখনই দেখবা যে চলকটা বড়, এই চলকটাকে কি করবা, বাম পাশে রেখে দিবা। যখনই দেখবা যে চলকটা বড় সেটাকে বাম পাশে রেখে দিবা। তার মানে এটাকে আমরা কি করব, এই সম্পূর্ণ রাশিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসব। এখানে একটা বিধি আসে, সেটা হলো প্রতিসাম্য বিধি। সেটাকে কি বলা হয়, প্রতিসাম্য বিধি। যে প্রতিসাম্য বিধি মানে হলো, যদি তোমরা ডান পক্ষের সম্পূর্ণ রাশিটাকে বাম পক্ষে নিয়ে যাও এবং বাম পক্ষের সম্পূর্ণ রাশিটাকে ডান পক্ষে নিয়ে যাও, তাহলে তাকে বলা হয় কি, প্রতিসাম্য বিধি। তাহলে তাকে কি বলা হয়, প্রতিসাম্য বিধি। ঠিক আছে, তাহলে দেখো আমরা সম্পূর্ণটা নিয়ে আসলাম, 3x প্লাস 42 ইকুয়াল টু আমাদের কি হবে, 2x প্লাস 30। আমরা এখানে কি করলাম, প্রতিসাম্য বিধি, প্রতিসাম্য বিধি, প্রতিসাম্য বিধি। ওকে, আমরা এখানে প্রতিসাম্য বিধি প্রয়োগ করলাম। তারপরে দেখো প্রতিসাম্য বিধি, এখন দেখো এখন কি করা যায়। এখন আমরা x এর সদৃশ্য পদগুলোকে একসাথে করব, মানে এই যে 3x আছে এবং এই যে 2x আছে, এগুলোকে কি করব, একসাথে করে দিব। তাহলে 3x এর ভিতর থেকে, মানে 2x এর পাশে কি আছে, যোগ আছে, তো বাম পাশে এসে কি হবে, মাইনাস হয়ে যাবে। এবং এখানে কি আছে 30, এবং এই যে 42 আছে ওই পাশে যে কি হবে, মাইনাস 42। এটাকে আমরা কি করলাম, পক্ষান্তর করলাম। কি করলাম, পক্ষান্তর বিধি, পক্ষান্তর বিধি। ঠিক আছে, তো দেখো 3x এর ভিতর থেকে 2x বাদ দিয়ে কত থাকে, x, এবং এখানে তুমি যদি 42 এর ভিতর থেকে 30 বাদ দাও কত থাকে, -12। তো অঙ্কটা কিন্তু খুবই সোজা, কিন্তু এখানে এই যে প্রতিসাম্য বিধি, পক্ষান্তর বিধি, কোনটা কি বিধি, এইগুলা একটু মনে রাখার ব্যাপার আছে। তো তোমরা কি এটা বুঝতে পেরেছো? তো আশা করি সবাই বুঝেছো। পরবর্তী যে অঙ্কগুলা আছে এগুলা কিন্তু তোমরা করতে পারবা, 10 নাম্বার পারবা তোমরা। তো এখানে আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দেই। দেখো 10 নাম্বারটা করবা, 10 নাম্বার করবা, 10 নাম্বার হোমওয়ার্ক 10 নাম্বার করবা। তারপরে কি আছে, 11 নাম্বারও পারবা, সেম নিয়ম, শুধু লসাগু করে দিবা। আচ্ছা, তোমাদের আমি 16 নাম্বারটা করাই, ঠিক আছে? এখন আমাকে বলো, 16 নাম্বারের আগ পর্যন্ত কারো কোনো অঙ্কে সমস্যা আছে কি? 16 নাম্বারের আগ পর্যন্ত কারো কোনো অঙ্কে সমস্যা আছে কি, একটু আমাকে জানাও কমেন্টে। 14 নাম্বার দেখো, 14 নাম্বার কি আছে, y - 2 ডিভাইড বাই 4 প্লাস 2y - 1 3 ইকুয়াল টু কি, ইকুয়াল টু আছে হলো আমাদের
ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই 3। এই হলো আমাদের অঙ্ক, তাই না? তো আমি তোমাদের আগেই বলেছি, যদি তোমরা দেখো যে কোনো সমীকরণের আমাদের প্রথমেই লসাগু করা যায় বা কোনো ক্যালকুলেশন করা যায়, তাহলে আমরা সেটা করে নেব। এই পাশে কিন্তু আমরা লসাগু করতে পারি। দেখো 4 আছে, 3 আছে, তাই না? 4 আর 3 এর লসাগু কত হয়? 4 আর 3 এর লসাগু হয় 12। আমরা 12 নিয়ে নিই। 3 4 কত হয়? 12। লসাগু নিয়ে নিলাম, খুবই সোজা, লসাগু করে নিলাম। তোমরা যখন এরকম ভগ্নাংশ রাশি দেখবা, তখন সর্বপ্রথম কি করে নিবা? লসাগু করে নিবা। ঠিক আছে, তো লসাগু করে নাও। এখন 4 12-র ভেতর কয়বার যায়? 3 বার যায়। তাহলে 3 দ্বারা তুমি লবকে গুণন করো, তার মানে 3 ইন্টু ওয়াই মাইনাস 2। এটা আমরা কি করলাম? 3 দ্বারা লবকে গুণন করলাম। তারপরে কি আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস বসাও। 3 12-র ভিতর কয়বার যায়? 4 বার যায়। তাহলে 4 দ্বারা উপরে লবকে কি করবা? গুণন করবা। তার মানে 4 ইন্টু 2y মাইনাস 1। ঠিক আছে, গুণন করে দিলা। গুণন করে দিলে আমরা আবার এই পাশে কি করব? লসাগু করব। দেখো y এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে লসাগু করলে কি হয়? 3 হয়। 3 হলে কি হয়? আচ্ছা, এখানে কি আছে? 3 আছে, তাই না? তাহলে 3 দ্বারা তুমি যদি y কে গুণন দাও, কত হবে? 3 দ্বারা y কে গুণন দিলে কত হবে? 3y মাইনাস, আমাদের 3 দ্বারা 3 কে ভাগ করলে কত হয়? 1 হয়। তার মানে এখানে কত হবে? 1ই হবে। ঠিক আছে, আমরা কি করলাম? এখানে 3 লসাগু করে নিলাম। 3 আর 1 এর লসাগু কি হবে? 3ই হবে। এখন y এর নিচে কিছু নেই, মানে কি আছে ভাইয়ারা? y এর নিচে কিছু নেই মানে 1 আছে। তো 1 দ্বারা যদি 3 কে ভাগ করো, কয়বার হয়? 3 হয়। 3 দ্বারা আবার 3 কে গুণন দিলাম, কত হয়? 3y। এবং এখানে কি করলাম? 3 দ্বারা আবার 3 কে ভাগ করলাম, হাতে থাকে কত? ভাগফল কত হয়? 1 হয়। তো 1 দ্বারা 1 কে গুণন করলে কি হয়? 1ই হয়। তো এটা আমরা কি করলাম? লসাগু করে ফেললাম। এখন দেখো, এখন আমরা কি করা যায়? দেখো, এখন দেখো কি করা যায়। 3 দ্বারা এখন এটাকে গুণন করো, কত হয়? 3y মাইনাস 3 দুগুণে কত হয়? 6, তাই না? গুণন দিয়ে দিচ্ছি আমরা। প্লাস 4 দ্বারা গুণন দাও, কত হয়? 8y মাইনাস 4, গুণন দিয়ে দিচ্ছি। এবং 12 ইকাল টু কত হয়? এখানে যা আছে তাই রেখে দাও, 3y মাইনাস 1 ইন্টু 3। ঠিক আছে, তো দেখো তো এখানে কোথাও কাটাকাটি হয় নাকি? এখন 4 আর 6 আছে, দুইটাই মাইনাস আছে, তাই না? তাহলে 4 আর 6 যোগ করলে কত হবে? 10। তো যোগ করে দাও, যেহেতু দুইটার আগে একই চিহ্ন আছে, আর আমরা জানি কি একই চিহ্ন থাকলে কি হয়? যোগ হয়। আর 3 আর 8 কত হয়? 3 আর 8 হয় 11। আমাদের এখানে হবে 11y মাইনাস 10, তাই না? এখানে কি হবে? 12 ইকুয়াল টু, এখানে কি হবে? 3y মাইনাস 1 ডিভাইড বাই 3। ঠিক আছে, এটা আমরা করলাম। এখন আমরা কি করব? এখন আবার আমরা আর গুণন করে দিব। তো আর গুণন করো, কত হয়? 3 দ্বারা গুণন করো, এই যে লবকে গুণন করলে কত হয়? 3। আচ্ছা, আমি একটু ভেঙে দেই, তাহলে আরো ভালোভাবে করতে পারবা। 11y মাইনাস 10, আমরা কি করলাম? আর গুণন করে দিলাম। পাশে লিখে নিও তোমরা, আর গুণন। আর 12 দ্বারা 3 কে, এই যে 12 দ্বারা কি করবা? এই পাশের লবটাকে গুণন দিয়ে দিবা 12 দ্বারা। তো 12 দ্বারা গুণন দাও, 12 দ্বারা গুণন দিলে কি হয়? 3y মাইনাস 1। ঠিক আছে, গুণন দিয়ে দাও। গুণন দিলে কি হয়? 12 দ্বারা গুণন দিলে কি হয়? 12, 3y মাইনাস 1। গুণন দিলে কত হবে বলো? আমরা এখন সরাসরি গুণন দিয়ে দেব। গুণন দিলে কি হয়? 3 দ্বারা যদি 11 কে গুণন দাও, কত হবে? 3y। ঠিক আছে, আমরা গুণন দিয়ে দিলাম। আর 3 10 30। ওকে, আর 12 দ্বারা যদি 3 কে গুণন দাও, কত হবে? 36y মাইনাস 1। একদম সোজা। এখন জাস্ট ক্যালকুলেশন করে দিবা, আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই না? 3y আছে এবং মাইনাস 30 আছে। তাহলে এখন আমরা কি করব? y এর টার্মগুলোকে একসাথে করব। y এর টার্মগুলোকে কি করব? একসাথে করব। তাহলে একসাথে করো, আমরা 3y মাইনাস 36y এটা করলাম। এবং এখানে কি আছে? দেখো, এখানে আছে 12, তাই না? তাহলে আমাদের মাইনাস 12 থাকলো, এবং এই পাশে মাইনাস 30 আছে। তাহলে ওই পাশে যে কি হবে? প্লাস 30। এখানে কি করলাম? পক্ষান্তর করলাম। এখানে কি করলাম? পক্ষান্তর করে নিলাম।
তাহলে দেখো এখন 30-এর বিরুদ্ধে যদি 36 বাদ দাও 33-এর বিরুদ্ধে, তাহলে কত থাকবে 3y মাইনাস, এবং এই পাশে কত থাকবে, এই পাশে থাকবে হলো মাইনাস, এই পাশে কত থাকবে 18, এই পাশে কত থাকবে 18, তাই না? এই পাশে কত থাকবে 18, ঠিক আছে। এখন তোমরা জাস্ট এই 3টা এই পাশে কি আছে, গুণ আছে, ওই পাশে যে কি হবে, ভাগ হবে। তার মানে আমাদের কত হলো 18কে 3 দ্বারা ভাগ দাও, কত হবে, এখানে কি আছে 18 আছে, তো 3কে যদি 18 দ্বারা ভাগ দাও কত হয় বলো, কত হবে বলো বলো বলো, কয়বার যায়, তাই না? তাহলে 6। এখন তোমরা একটা কথা মনে রাখবা, চলো কোনো সময় কি হয় না, ঋণাত্মক হয় না, চলো কোন সময় ঋণাত্মক হয় না, তাই আমরা উভয় পক্ষকে -1 দ্বারা কি করে দেব, গুণ করে দেব। গুণ করলে এই পাশে হয়ে যাবে 1 আর এই পাশে হয়ে যাবে -6। আমরা এখানে লিখে নিব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, 1 দ্বারা কি করে, গুণ করে। তো এই ছিল আমাদের অঙ্ক। তো তোমাদের এই অঙ্কে কি কারো কোনো সমস্যা আছে? এই অঙ্কে কি কারো কোনো সমস্যা আছে একটু জানাও। ওকে, না ঠিক আছে, যেহেতু আজকে তোমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেল, তো তোমাদের বাদ বাকি যে ম্যাথগুলো আছে এগুলা একটু তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর যেগুলো পারবা না সেগুলো আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো ওকে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার দেখা হবে সামনের কোনো ক্লাসে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, এবং আমাদের এডু পরিবারের সাথে থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।